সবার উপরে দিদি সত্য, তাহার উপরে নাই। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হলো তো অনেক কিছুই, কিন্তু সেখান থেকে একটা বিষয় প্রথমেই যেটা একদম স্পষ্ট করে সকলের সামনে উঠে এসেছে, সেটা হচ্ছে আমাদের দেশের বিচার ব্যবস্থায় এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট, তার উপরে এখানে হচ্ছে হাইকোর্ট, তারপরে হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতি, তার উপরে সুপ্রিম কোর্ট, তার উপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, যেখানে শুধুমাত্র সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেই, তার সঙ্গে আরও একজন বা দুজন সিনিয়র বিচারপতিরা রয়েছেন, তার উপরে হচ্ছেন একদা আইনজ্ঞ এবং এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি চাইলেই এখন আবার একটা কালো কোট গাউন পরে যে কোনো দিন আদালতে নেমে পড়তে পারেন এবং মামলা লড়ে ফেলতে পারেন। দেখুন, আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেটা প্রথমেই বললাম, অনেক কিছু হয়েছে। কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব বোঝাটা খুব কঠিন, একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি, কিন্তু আমি এটারও একটা সমাধান বের করেছি। যেমন মুখ্যমন্ত্রী কথায় কথায় সমস্ত কিছু সমাধান বের করে ফেলেন 2 মিনিটের মধ্যে, সেরকমই আমিও একটা সমাধান বের করেছি, সেই কথাটায় আসবো। কিন্তু তার আগে একটা ছোট্ট দুর্নীতির কথা বলি। মানে ভাবুন, দুর্নীতিতে দিশেহারা হয়ে যারা আজ সমাধানের আশায় গিয়ে পৌঁছেছেন, তাদের সঙ্গে আবার একটা দুর্নীতি হয়ে গেছে। আর সেই দুর্নীতি কি নিয়ে? একটা পাস নিয়ে। কি পাস? সেটা খায় না মাথায় দেয়। কারা দিয়েছেন সেই পাস, কারা পেয়েছেন সেই পাস, কোনো কিছুর কোনো ক্ল্যারিটি নেই, কোনো জবাব নেই। কিন্তু বলা হচ্ছে এই পাস আবার ব্ল্যাকে বিক্রি হয়েছে, মানে এই পাস নিয়ে দুর্নীতি হয়েছে। আর এই পাসটার মধ্যে কি লেখা রয়েছে? দুটো শব্দ, আমরা যোগ্য। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই পাস নিয়ে দূর দূর করে সমস্ত লোকজন ঢুকে পড়েছেন। এবার তার মধ্যে কজন যোগ্য ঢুকতে পেরেছেন, কজন অযোগ্য ঢুকে পড়েছেন, কোনো কিছু পরিষ্কারভাবে জানা যাচ্ছে না, কোনো হিসাব সামনে নেই। এবং মুখ্যমন্ত্রী আজ যে কথাগুলো বলেছেন, মানে এত কথাই বলেছেন তিনি, এত ছড়িয়ে ছিটিয়ে বলেছেন, সেখান থেকে একটা বিষয় পরিষ্কার যে এই যে যারা দুর্নীতিতে দিশাহারা হয়ে সমাধানের আশায় পৌঁছেছেন, তাদের ভবিষ্যৎ নির্ভর করছে মুখ্যমন্ত্রীর বিভিন্ন রকম আইডিয়ার উপর। সেই আইডিয়ার মধ্যে হাতি, ঘোড়া, ব্যাং কি যে আছে কিছুই পরিষ্কার নয়, কিছুই পরিষ্কার বোঝা যায়নি। এবং এটা অনেকেই বলতে পারেন যে আমি যেটা বলছি সেটা খুব রূঢ়ভাবে বলছি, সার্কাস্টিক ভাবে বলছেন, ব্যঙ্গ করছেন, বলতেই পারেন, কিন্তু হ্যাঁ, আমি রূঢ়ভাবেই বলছি। দেয়ার ওয়াজ নো ক্ল্যারিটি। মুখ্যমন্ত্রী আজ যা বলেছেন সেখান থেকে স্পষ্টভাবে কিচ্ছু বোঝা যায়নি, কোনো বার্তা সামনে আসেনি, কোনো সমাধান দেখতে পাওয়া যায়নি। তো মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কি কি বলেছেন? প্রথমে যেটা বললাম, বলেছেন তো উনি অনেক কথাই। তো সেখানে আমি একটি সংবাদ মাধ্যমকে বেছে নিয়েছি, আর সেটি হলো সংবাদ প্রতিদিন। আপনারা সকলেই সংবাদ প্রতিদিন জানেন, একটি বাংলা সংবাদ মাধ্যম। এবার সংবাদ প্রতিদিনে একটি তালিকা প্রকাশিত হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কি কি বলেছেন। এবার দেখুন, তালিকা তো অনেকেই বের করেছেন, আনন্দবাজারে বেরিয়েছে, হিন্দুস্তান টাইমস বাংলায় বেরিয়েছে, আমি নিজে 1 ঘন্টা খরচ করে লাইভ পুরোটা দেখেছি, তিনি কি কি বলেছেন সবটা শুনেছি। কিন্তু তারপরেও সংবাদ প্রতিদিনের তালিকাকেই আমি বেছে নিয়েছি। এবার আপনি প্রশ্ন করবেন, কেন সবকিছুকে ছেড়ে দিয়ে আপনি হঠাৎ সংবাদ প্রতিদিনকেই বাছলেন? এর একটা নয়, আমি আপনাকে দুটো কারণ দিচ্ছি। প্রথম কারণ হচ্ছে, সংবাদ প্রতিদিনের মাথায় যিনি রয়েছেন তিনি হচ্ছেন সৃঞ্জয় বসু, যিনি একদা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন। তারপরে চিটফান্ড কেলেঙ্কারিতে তার নাম জড়িয়েছিল, এবং তারপর ইলেকটোরাল বন্ডে তিনি ভরে ভরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়েছেন, এই খবরও সামনে এসেছিল। এই গেল একটি কারণ। এবং এখনো পর্যন্ত সৃঞ্জয় বসু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। এইবার আসি দ্বিতীয় কারণে। দ্বিতীয় কারণটা তো আরো বড়। তার কারণটা হচ্ছে, সংবাদ প্রতিদিনের সঙ্গে ওতপ্রোতভাবে যিনি জড়িত রয়েছেন, সংবাদ প্রতিদিনের অন্যতম সাংবাদিক লর্ড কুণাল ঘোষ। তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লন্ডন সফরে গিয়েছিলেন, তার আগে স্পেন সফরে গিয়েছিলেন। বুঝতে পারলেন তাহলে কেন আমি সংবাদ প্রতিদিনকে বেছে নিয়েছি? কারণ সংবাদ প্রতিদিন আর যাই করুক না কেন, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিথ্যে কথা লিখবে না। অন্য যা সংবাদ মাধ্যম রয়েছে তারা তো কুৎসা করতে পারে, মিথ্যে কথা বলতে পারে, মিথ্যে রটনা করতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বিকৃত করতে পারে, কিন্তু সংবাদ প্রতিদিন নিশ্চয়ই সেটা করবে না। সংবাদ প্রতিদিন আর যাই করুক না কেন, সত্যনিষ্ঠ খবর পরিবেশন করুক বা না করুক, মমতানিষ্ঠ খবর নিশ্চয়ই তারা পরিবেশন করবেন। সেই কারণেই সংবাদ প্রতিদিনের এই তালিকাকে আমরা বেছে নিয়েছি। এবং কি কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একদম তালিকা ধরে প্রথম থেকে চলুন তাহলে ডাইসেক্ট করা যাক। তো প্রথম কথা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেটা হচ্ছে, জেনে শুনে কখনো কারো চাকরি খায়নি। গুড, প্রথমেই মিসডিরেকশন। এখানে কথাটা চাকরি খাওয়া নিয়ে হচ্ছেই না, কথাটা হচ্ছে অন্যায়ভাবে চাকরি দেওয়া নিয়ে। কুণাল ঘোষের সম্প্রতি একটা ইন্টারভিউ প্রচন্ড ভাইরাল হয়েছে। এর আগে আমরাও যেটা ইন্টারভিউটা বেরোনোর পরে পর্ব করেছিলাম, যেখানে কুণাল ঘোষ বলছেন যে এই দুর্নীতি যে চলছে, পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতি করছে, এটার কথা দল আগে থেকেই জানতো। তার মানে জেনে শুনে আপনি কারো চাকরি খাননি, জেনে শুনে আপনি চাকরি দিয়েছেন। কিভাবে দিয়েছেন? আপনার দলের লোকজন কিভাবে চাকরি দিয়েছেন?
অসৎ উপায়ে টাকা পয়সা নিয়ে, এবং তারপর সেই চাকরিগুলোকে বজায় রাখার জন্য আপনি আবার অতিরিক্ত পদ, সুপার নিউমারি পদ তৈরি করার চেষ্টা করেছেন। বেশ, তাহলে এবার দ্বিতীয় কথায় আসি। দ্বিতীয় কথা হচ্ছে বিকাশবাবু কেন মামলা করলেন, ওনাকে আইসোলেট করা উচিত। আরে মশাই, বিকাশবাবু আপনার বিরুদ্ধে মামলা করে, আপনি হেরে যান। বিজেপি আপনার বিরুদ্ধে মামলা করে, আপনি হাইকোর্টে হেরে যান। একবার হেরে গিয়ে বিকাশবাবুকে ধরেন, একবার হেরে গিয়ে বিজেপিকে ধরেন। আগের দিন বলছেন যে কেন্দ্রীয় সরকার আপনাকে টার্গেট করছে, সেই জন্য আপনার এরকম একখানা রায় সুপ্রিম কোর্ট থেকে এসেছে। আপনি তাহলে কোর্টে দাঁড়িয়ে মামলাগুলো জিততে পারেন না কেন? মেরিটটা কোথায় মামলার? বিকাশবাবুকে দেখে তো সুপ্রিম কোর্টের রায় দেওয়া হয় না, বা বিজেপিকে দেখে হাইকোর্ট রায়টা দেয় না। আপনার এত লিগাল সেল, এত বড় বড় উকিলকে আপনি দাঁড় করান, তাহলে আপনি জিততেটা পারেন না কেন? বেশ, এরপরের কথা, ভুল করাটাও একটা অধিকার, কিন্তু সংশোধনের সময় দিতে হবে। আবারও মমতা বন্দ্যোপাধ্যায় আজ নেতাজি সুভাষচন্দ্রের উদাহরণ টেনে এনে বলেছেন ভুল করাটা অধিকার। নেতাজি সুভাষচন্দ্র বসু বলে গেছেন। আমি আজকে একটা কথা বলছি, দেখুন, নেতাজি ইজ ফেড আপ। আমার স্বপ্নে এসেছিলেন নেতাজি, এবং তিনি বলে গেছেন যে তিনি ফেড আপ, আর তিনি নিতে পারছেন না। প্রত্যেকবার একটা করে ভুল হবে আর মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলে দেবেন নেতাজি বলেছিলেন ভুল করতে। আরে আপনার এতগুলো ভুলের দায়িত্ব নেতাজি নেবেনটা কেন? আর এখানে একটা কথা পরিষ্কার করা উচিত, নেতাজি বলেছেন ভুল করার অধিকারের কথা, তাই তো? আপনি বলছেন ভুল করাটা অধিকারের মধ্যে পড়ে। ঠিক আছে, আপনি ভুল করতে পারেন, একবার দুবার তিনবার ভুল হতে পারে, কিন্তু পূর্ব পরিকল্পিত অপরাধ এটা মোটেই আপনার অধিকারের মধ্যে পড়ে না। সুপ্রিম কোর্টের যে রায়টা আছে সেটা একটু ভালো করে পড়ুন, আপনি তো এত ভালো আইন জানেন। সেখানে লেখা আছে এটা পূর্ব পরিকল্পিত অপরাধ এবং দুর্নীতি। পূর্ব পরিকল্পিত অপরাধ এটাও কি অধিকারের মধ্যেই পড়ে? আচ্ছা, এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চাকরি হারাদের পাশে থাকবো, যোগ্য প্রার্থীদের চাকরি কেড়ে নিতে দেব না। চাকরি হারাদের পাশে থাকবেন মানে সবাই তো বলছেন চাকরি হারাদের পাশে থাকবেন, তাহলে আপনি মুখ্যমন্ত্রী হিসেবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এত বড় করে সভা করে এত কিছু করে আলাদাটা কি বললেন? সবাই বলছেন পাশে থাকবেন, আপনিও বললেন পাশে থাকবেন। আর আপনি বলছেন যোগ্য প্রার্থীদের চাকরি কেড়ে নিতে দেব না। কারা হয়ে গেছে, শেষ, নিয়ে নিয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, চাকরি বাতিল হয়ে গেছে, ফিনিতো। এটা আমি নতুন শিখেছি, রিসেন্টলি শিখেছি। ফিনিতো মানে হচ্ছে ইটালিয়ানে ফিনিশ। আপনি তো এটা জানবেন, আপনি তো অনেকগুলো ভাষা জানেন। আমি রিসেন্টলি শিখেছি, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন অনেকদিন ধরে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার চক্রান্ত হচ্ছে। ইয়েস, সহি পকড়ে হ্যাঁ, আপনি একদম ঠিক রাস্তায় যাচ্ছেন। মিড ডে মিল দুর্নীতি, ট্যাব দুর্নীতি, শিক্ষায় নিয়োগ দুর্নীতি, এবং শুধুমাত্র এই একটা দুর্নীতি নয়, বছরের পর বছর এসএসসি দুর্নীতি, প্রাথমিক দুর্নীতি, গ্রুপ ডি দুর্নীতি, কিছু বাদ নেই। তাহলে এই সমস্তটা শোনার পর মানে আপনার কি মনে হচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত নিশ্চয়ই হচ্ছে, কিন্তু সেটা কারা করছে, কোথা থেকে? মানে এই এত কিছুর পরে তো মনে হচ্ছে না যে বাইরে থেকে কাউকে চেষ্টা করতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য। এটা যদি প্রশ্ন করা হয় যে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্ত পশ্চিমবঙ্গে কারা করছে, জাস্ট ওয়ান ওয়ার্ড আনসার হবে রাজ্য সরকার। বেশ, এরপরের প্রশ্ন, এরপরের বক্তব্য যেটা মুখ্যমন্ত্রী বলছেন সেটা হচ্ছে কিভাবে শীর্ষ আদালত সবাইকে অযোগ্য বলছে, ভেবে চিনতে, নথিপত্র দেখে, এবং আরো বেটার আপনাদেরই দেওয়া নথিপত্র দেখে বিবেচনা করে সুপ্রিম কোর্ট অযোগ্য বলছে। যাদের অযোগ্য বলছে, তাও সবাইকে বলছে না, কিন্তু যাদের বলছে সেটা আপনাদেরই দেওয়া নথিপত্র দেখে বলছেন। এরপর আপনি বলছেন সুপ্রিম কোর্ট জানাতে পারেনি কারা যোগ্য কারা অযোগ্য। সুপ্রিম কোর্টের এটা জানানোর কথা ছিল না, আপনাদের জানানোর কথা ছিল সুপ্রিম কোর্টকে কারা যোগ্য কারা অযোগ্য। সেই নিয়ে সুপ্রিম কোর্ট আপনাদের বারবার প্রশ্ন করেছে যে যাদের অযোগ্য বলে চিহ্নিত করা হচ্ছে তা বাদ দিয়ে বাকি সবাই কি যোগ্য, বারবার এই প্রশ্ন করা হয়েছে। তার উত্তরে এসএসসি বলেছে, আর সুপ্রিম কোর্ট এই উত্তরটা পেয়ে তখন বলেছে, অর্থাৎ এটা আপনাদের জানানোর কথা ছিল। তারপর বলা হচ্ছে সরকারকে যোগ্য অযোগ্য আলাদা করার সুযোগ দেওয়া হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলছেন। আর কত সুযোগ? হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত বারবার প্রশ্ন করা হয়েছে তোমরা কি আলাদা করতে পারবে, কিভাবে আলাদা করবে, কিভাবে আলাদা করবে, কবে আলাদা করবে। এখন এসে আপনি বলছেন যে সরকারকে সুযোগই দেওয়া হয়নি। বেশ, এরপরে যেটা বলা হচ্ছে এসএসসি নথি দিয়ে সাহায্য করেছে, তার মানে তো জিজ্ঞেস করা হয়েছিল, সুযোগ দেওয়া হয়েছে এবং এসএসসি কিছু নথিপত্র দিয়েছে। সেই নথিপত্র দেখে যেটা ব্রাত্য বসু বলছেন এখন আমাদের শিক্ষামন্ত্রী, যে আমরা তো নথিপত্র দিয়েছি কিন্তু কোর্ট, সুপ্রিম কোর্ট হয়তো সন্তুষ্ট হতে পারেনি। কেন সন্তুষ্ট হতে পারেনি সেই উত্তরটাও আপনাদেরই দেবার কথা, সুপ্রিম কোর্ট উত্তর দেবে না। সুপ্রিম কোর্ট তার রায় লিখে দিয়েছে সে কেন সন্তুষ্ট নয়। আপনারা এত বড় বড় উকিলদের নিয়ে গিয়ে কেন সুপ্রিম কোর্টকে কনভিন্স করতে পারলেন না? এসএসসির তরফ থেকে সেই রকম নথি কেন দেওয়া হলো না যাতে সুপ্রিম কোর্ট কনভিন্সড হয়? সেই উত্তরটা আপনাদের দিতে হবে। এবং এবং ম্যাডাম চিফ মিনিস্টার, আমি এটা বলতে চাই, একদম মন থেকে বলতে চাই, বিশ্বাস করুন সুপ্রিম কোর্ট জবাব চাই জবাব দাও বললেই জবাব দেবে না।
হ্যাঁ, আপনার মনে হতে পারে এটা, কিন্তু এটাই সত্যি অদ্ভুত ব্যাপার। সুপ্রিম কোর্টকে জবাব চাই জবাব দাও বললে সুপ্রিম কোর্ট উত্তর দেবে না। আপনি ধর্নায় বসে পড়তেই পারেন, দুটো প্যাকেটের ওপর ফ্ল্যাগ লাগিয়ে বসে পড়তেই পারেন, জবাব চাই জবাব দাও বলতেই পারেন, কিন্তু তারপরেও আনফর্চুনেটলি সুপ্রিম কোর্ট জবাব দেবে না। এরপর উনি বলছেন এখনো রাজ্যের লিগাল টিম তৈরি। তো লিগাল টিম এতদিন কি তৈরি ছিল না? রাজ্যের লিগাল টিম এতদিন ধান ভাঙছিল? তারা কি করেছে এতদিন? তাহলে এবার আলাদা তারা কি করে নেবেন? আর আপনি কোনো উকিলকে বাদ রেখেছেন ডাকার জন্য? আপনি কাউকে বাদ রেখেছেন তুইয়ে তাইয়ে আপনার হয়ে দাঁড়ানোর জন্য? আপনি তো সকলকে নিয়ে চলে এসেছেন, বাট দে হ্যাভ ফেলড। তার কারণ আপনার দিকে এই কেসের মেরিট খুঁজে পাওয়া যায়নি, দেয়ার ওয়াজ নো মেরিট অন ইয়োর সাইড, তাই তারা ব্যর্থ হয়েছেন। এখন তারা তৈরি আছেন, তারা আলাদা কি করবেন তাহলে? এরপরে মুখ্যমন্ত্রী বলছেন সুপ্রিম কোর্টের কাছে প্রশ্ন করব স্কুল কে চালাবে। হ্যাঁ, আপনি সুপ্রিম কোর্টকে প্রশ্ন করবেন, হ্যালো সুপ্রিম কোর্ট, আমার স্কুলগুলোকে চালাবে? সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলবেন দাঁড়ান, আমরা কোর্ট গ্রাউন্ড খুলে রেখে আসছি, স্কুলগুলো এবার আমরা চালাবো। আজ আপনি প্রশ্ন করছেন স্কুল কে চালাবে? যখন দিনের পর দিন দুর্নীতি হয়েছে, দুর্নীতি সামনে উঠে এসেছে, তখন আপনার একবারও মনে হয়নি যে আপনার দলের যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা এইভাবে টাকা পয়সা নিয়েছে, তাদেরকে আপনি বলবেন যে এইটা করলে কদিন পরে স্কুলগুলো কে চালাবে? অবশ্য না, আপনি এটা একটা ভালো প্রশ্ন করেছেন। আপনি নিজেই ভালো করে দেখুন স্কুলগুলো কে চালাবে, এই প্রশ্নটা আপনাকে এখন করতে হচ্ছে। একটা সময়, এখন তো তবু অনেকে জামিন পেয়ে বেরিয়ে গেছেন, গোটা শিক্ষা দপ্তরটাই তো আপনার জেলে ছিল, কিন্তু তারপরেও স্কুলগুলো চলেছে। শিক্ষামন্ত্রী জেলে ছিলেন, তারপরেও কিন্তু স্কুলগুলো চলেছে। আপনার এসএসসি চেয়ারম্যান জেলে চলে গেছিলেন, তারপরেও স্কুলগুলো চলেছে। আপনার সব যুব নেতা বিধায়ক তারা জেলে চলে গেছেন, স্কুলগুলো চলেছে, কারণ শিক্ষক শিক্ষিকারা ছিলেন, তারা স্কুলগুলো চালিয়েছেন। শিক্ষামন্ত্রীকে ছাড়া স্কুল চলতে পারে, কিন্তু শিক্ষক শিক্ষিকাকে ছাড়া চলতে পারে না। আজ সেই শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আপনি বেইমানি করেছেন, তাই আজ আপনাকে প্রশ্ন করতে হচ্ছে এতদিন বাদে এসে স্কুলগুলো কি করে চলবে। সেদিন আপনার মনে এই প্রশ্নটা আসেনি যে স্কুলগুলো কি করে চলবে? যাই হোক, এরপর তিনি বলছেন যে চাকরি দেওয়ার ক্ষমতা নেই যখন, কারবেন না, যা করার এসএসসি করবে। এসএসসি করবে মানেটা কি? মানে এসএসসি তাহলে এতদিন করছিলটা কি? সেই একই কথা আমাকে বলতে হবে। আদালত প্রশ্নের পর প্রশ্ন করে গেছে, সময়ের পর সময় দিয়ে গেছে, এসএসসি করেছেটা কি? তাহলে এরপর নতুন করে এসএসসি করবে কি? করবে তো বুঝলাম, কিন্তু কি করবে? তাদের আর কি করার আছে? কারণ তাদের যা যা কাজ, এদিকে শিক্ষার সমস্ত কিছু হ্যান্ডেল করা, ম্যানেজ করা, শিক্ষক শিক্ষিকার নিয়োগ সংক্রান্ত নথিপত্র যা যা তৈরি করার কাজ, সেগুলো তো তারা ঠিক করে করছে না। তাহলে এরপর কি করবে? একটাই কাজ বাকি আছে। এবার হতে পারে যে আমাদের ওদিকে ইসরো আছে, এখানে আপনি বেসুরো তৈরি করুন, এসএসসির আধিকারিকদের বলুন একটা রকেট তৈরি করতে এবং চাঁদে চলে যেতে, আর না হলে এসএসসির আধিকারিকদের বলুন আপনার পরবর্তী গানের অ্যালবামের জন্য সুর দিতে। কারণ এসএসসির যেটা কাজ সেটা তো তারা করছে না, তাহলে এরপর তারা এগুলোই করুক। এরপর মুখ্যমন্ত্রী বলছেন রায়ের 15 মিনিটের মধ্যে মুখ্য সচিব ও শিক্ষা দপ্তরকে বৈঠক করতে বলি। বৈঠক, মিটিং, और कीजिए मीटिंग मीटिंग, খেলিয়ে মিটিং মিটিং, করিয়ে মিটিং মিটিং, দূর তেরিকা তোর মিটিং মিটিং। যাই হোক, এরপর তিনি বলছেন আবার সুপ্রিম কোর্টে গিয়ে কাজ না হলেও যোগ্যদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব আমার। কি বলেছিলাম একদম প্রথমে? ডিস্ট্রিক্ট কোর্ট, তার উপরে হাইকোর্ট, তার উপরে সুপ্রিম কোর্ট, তার উপরে দেখুন এখন ব্যাপারটা হচ্ছে এইরকম যে গাড়ি আর চলবে না পেট্রোলে, মাছ আর পুড়বে না গরম তেলে, দিদি ছাপ শুদ্ধ প্রতিশ্রুতি 2 ড্রপ কানে দিন ফেলে। আর তারপর কি করবেন? যাবেন আর সোজা ঘুমিয়ে পড়বেন। দিদি বলে দিয়েছেন, দায়িত্ব ওনার। এরপর উনি বলছেন স্কুলে যান, কেউ বারণ করছে না, ভলেন্টারিলি কাজ করুন। হ্যাঁ, স্কুল তো নয়, এটা হচ্ছে শাসক দলের রক্তদান শিবির। স্বেচ্ছায় রক্তদান করুন, শাসক দলের রক্তদান শিবির চলছে, আপনারা সবাই ভলেন্টারিলি এসে রক্তদান করুন। রক্তদান মহৎদান, রক্তদান করার জন্য আমাদের তরফ থেকে একটা কলা, একটা ডিম সেদ্ধ, 1 পিস পাউরুটি নিয়ে যান। যাকে এরপর একদম শেষে মুখ্যমন্ত্রী কি বলছেন, মানে ফাইনালি এই যে এত কিছু উনি করলেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডাকা ডাকি, বাইরে মারামারি, সমস্ত কিছুর পর ফাইনালি কি জন্য তিনি ডাকলেন? বেসিক্যালি 60 দিন মানে 2 মাস সময় উনি চেয়ে নিলেন। একদম শেষ মুখ্যমন্ত্রী বলছেন 2 মাসের মধ্যে চাকরি নিশ্চিত করব, কারো সার্ভিস ব্রেকআপ হবে না। বেসিক্যালি 2 মাস আপনি ওনাকে সময় দিন, 2 মাস পর আবার দেখা হবে, 60 দিন পর আপনার আগামী চেক আপ। আপাতত 60 দিন উনি সময় চেয়ে নিয়েছেন, এবার উনি নাকে দড়ি দিয়ে এই 60 দিন ঘোরাবেন বা ঘুরবেন, যাই হোক তিনি করবেন। মোদ্দা কথা 2 মাস সময় উনি চেয়ে নিলেন। এইটাই হচ্ছে গোটা মিটিং এর মোটামুটি সার বক্তব্য বলা যেতে পারে। এবং বিষয়টা হচ্ছে যে এই যে 60 দিন সময় চেয়ে নিয়েছেন, এর ফলে কি হলো?
দেখুন, দুদিন আগে পর্যন্ত একটা সাংঘাতিক হতাশা ছিল, মানুষজন ভেঙে পড়ছিলেন, হাহাকার করছিলেন, কিন্তু তাদের কাছে একটা ছোট হলেও এবং অত্যন্ত কঠিন হলেও দিক নির্দেশ ছিল যে তাদের আবার পরীক্ষায় বসতে হবে, পড়াশোনা করতে হবে, তাদের প্রিপারেশন নিতে হবে, যত কঠিনই হোক পরিস্থিতি এই কাজটা তাদের আবার করতে হবে। আজ মুখ্যমন্ত্রী দিদি বলে দিলেন সেসবও করার দরকার নেই, 2 মাস তিনি সময় চেয়ে নিলেন। তাহলে সেই দিক নির্দেশটাও সম্পূর্ণ ঘেটে গেল। এবার তাহলে 2 মাস আপনি কি করবেন? আপনি পড়াশোনা করবেন, বাড়িতে বসে আপনি প্রিপারেশন নেবেন, আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন, নাকি আপনি ভলেন্টারি স্কুলে যাবেন পড়ানোর জন্য? আপনি কি করবেন? আবার সেই দিক নির্দেশ ঘেটে গিয়ে দিশেহারার থেকে আরো বেশি দিশেহারা। একটা বাংলায় কথা আছে না, মরার ওপর খাঁড়ার ঘা, ঠিক সেই পরিস্থিতি হলো। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।